আচ্ছা তাহলে আসো আমরা আজকে মেইনলি শ্রেণী বিভাগটা শুরু করব। শ্রেণী বিভাগটা এখানে যতটুকু দেওয়া আছে ডিটেলস দেওয়া নাই, তারপরে এইখান থেকে আমরা আইডিয়া নিব। মেইনলি জৈব যৌগ আমরা বলবো দুইটি প্রকার, একটা হচ্ছে অ্যালিফেটিক এবং একটা অ্যারোমেটিক। এই যে এখানে একটা বলা আছে, একটা অ্যালিফেটিক আর একটা অ্যারোমেটিক। এই অ্যারোমেটিকের আমরা একবারে পড়ে ফেলি, এখানে এত এইভাবে লেখাটা উচিত হয় নাই। অ্যারোমেটিকটা আছে দুই প্রকার, একটা হচ্ছে হোমো অ্যারোমেটিক আর একটা আছে হেটারো অ্যারোমেটিক। হোমো মানে তো বুঝতেই পারতেছো একই, বা যেটাকে বলা হয় কার্বোসাইক্লিক। হোমো অ্যারোমেটিকটাকে বলা হয় কার্বোসাইক্লিক যৌগ বা সুষম চাক্রিক যৌগ, এটাকে বলি কার্বোসাইক্লিক বা সুষম চাক্রিক যৌগ। আরেকটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক বা বিষম চাক্রিক যৌগ, যেটাকে এখানে হেটারোসাইকেলও বলছে। আচ্ছা এখন এই হেটারো অ্যালিসাইক্লিক এইটা কিন্তু তোমার এই অ্যারোমেটিকের মধ্যে নিয়ে আসা যায় না, কারণ এটা অ্যারোমেটিক হচ্ছে না। অ্যারোমেটিক হওয়ার সত্ত্বেও আমরা পড়বো, বেনজিন পড়ার আগে অ্যারোমেটিসিটি বলে একটা টপিক আছে, সেটা পড়বো, সেখানে দেখবো এগুলা কিন্তু অ্যারোমেটিক না। এই যে ইথিলিন অক্সাইড এটা অ্যারোমেটিক না, সাইক্লোপ্রোপেন এগুলো অ্যারোমেটিক না। তাই অ্যারোমেটিক না হলে কেন আমরা এগুলোকে অ্যারোমেটিকের মধ্যে নিয়ে আসবো? সেজন্য মেইনলি আলাদা করে এগুলাকে ভাগ করা হয়। তাহলে মেইনলি আমরা একটু ছোট ছোট করে সামারি করে ফেলবো। প্রথমত আমরা বলছি কি, আমরা এখানে বললাম অ্যালিফেটিক, আমি ছোট ছোট করে দ্রুত লিখতেছি। অ্যালিফেটিক বলছি এবং আমরা এখানে অ্যারোমেটিক বলছি। এই অ্যারোমেটিকটা বলছি দুই প্রকার, একটা হচ্ছে হোমোসাইক্লিক বা হোমো অ্যারোমেটিক, আরেকটা হেটারো অ্যারোমেটিক। হোমোর আরেকটা নাম কি? হোমো মানে হচ্ছে কার্বোসাইক্লিকও বলতে পারো, আর হেটারো মানে যে বিষম চাক্রিক যৌগ, এগুলো বলতে পারো। আচ্ছা এখন এই হেটারোসাইক্লিক বা হেটারো অ্যারোমেটিক বা বিষম চাক্রিকের এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে ওই যে থায়োফিন, তারপরে তোমার পাইরোল, এগুলো আমরা পরে দেখতেছি। ওগুলা মেইনলি আমরা অ্যালিফেটিকটা নিয়ে একটু কথা বলবো। তা অ্যালিফেটিক এইটাই হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে তোমার মুক্ত শিকল, আরেকটা বদ্ধ শিকল। মুক্ত শিকল যৌগ এবং একটা বদ্ধ শিকল যৌগ। এই মুক্ত শিকল আবার দুই প্রকার, একটা হচ্ছে সরল, মানে শুধু একটা চেইন আছে কোনো শাখা নাই, আরেকটা হচ্ছে শাখান্বিত, আরেকটা আছে শাখান্বিত। এই সরল শিকল বলো বা শাখান্বিত যে এইগুলা, এগুলা আবার দুই প্রকার, একটা হচ্ছে তোমার সম্পৃক্ত, আরেকটা অসম্পৃক্ত যৌগ। সম্পৃক্তের এক্সাম্পল কি? একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধনগুলা, মানে মেইনলি আমরা বলি অ্যালকেনগুলা। অসম্পৃক্ত দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ত্রিবন্ধনগুলা। আচ্ছা তাহলে আমরা মুক্ত শিকল টপিকটা এখানে শেষ করছি। আচ্ছা এরপর এসো বদ্ধ শিকলগুলা নিয়ে আমরা যদি একটু বলি। এই বদ্ধ শিকল তুমি দুই প্রকার দেখবা, একটা হচ্ছে তোমার সুষম চাক্রিক, আরেকটা বিষম চাক্রিক। সুষম চাক্রিক মানে কি? সুষম চাক্রিকের তুমি যদি একটা এক্সাম্পল বলো, সেটা ধরো এই বক্সটা, এটাই হচ্ছে সুষম চাক্রিকের এক্সাম্পল। বক্স বলতে কি বোঝাচ্ছি? এটা হচ্ছে তোমার সাইক্লোবিউটেন, চারটা কার্বন আছে না এটা, এখানে কিন্তু একটা দুইটা তিনটা চারটা, চারটা কর্নার এরকম দাগ থাকা, মানে আমরা এগুলো নিয়ে ডিটেলস পড়বো। এটা দাগ থাকা মানে এখানে চারটা কর্নার আছে, এই চারটা কর্নারে আমার চারটা কার্বন থাকবে, তাহলে চার কার্বন বিশিষ্ট যৌগকে আমরা কি বলি?
বিউট বলি। তাহলে এটা হচ্ছে তোমার সাইক্লোবিউটেন। সাইক্লোবিউটেন, তাহলে এটা হচ্ছে সুষম চাক্রিক বদ্ধ শিকল যৌগ। সুষম চাক্রিক বদ্ধ শিকল যৌগ মানে এইখানে তোমার কার্বন হাইড্রোজেন ব্যতীত অন্য কিছু থাকবে না। কার্বন হাইড্রোজেন ব্যতীত অন্য কিছু থাকবে না। দেন বিষম চাক্রিক যৌগ। তাই বিষম চাক্রিকে কি হবে, এই যে কার্বনগুলো চারটা বলছো, এই চারটার যে কোনো একটা চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে তুমি যদি এরকম বলো, এখানে এই যে একটা অক্সিজেন এসে গেছে, চেঞ্জ হয়ে গেছে, তার মানে এখানে তোমার কার্বন আছে কিন্তু তিনটা, কার্বন আছে তিনটা, তার মানে এটা যদি তুমি লিখো তাহলে কি হবে, CH2 বন্ড CH2, এখানে CH2 বন্ড অক্সিজেন, এইটা, এটার নাম কি, প্রোপিলিন অক্সাইড। তিন কার্বন না এখানে, তার তিন কার্বন হলে এটাকে আমরা বলি প্রোপিলিন অক্সাইড। তাহলে এটা হচ্ছে তোমার বিষম চাক্রিক বদ্ধ শিকল, বিষম চাক্রিক বদ্ধ শিকল এটা। আচ্ছা, এখন এই যে কার্বোসাইক্লিক অ্যারোমেটিকের আমরা দেখছি, কার্বোসাইক্লিক বা সুষম চাক্রিকের অ্যারোমেটিকের মধ্যে, এখানে কার্বোসাইক্লিকের এই সুষম চাক্রিকের আরেকটা এক্সাম্পল কিন্তু হতে পারে সাইক্লোহেক্সেন। এখানে সাইক্লোবিউটেন, এছাড়া তোমার হতে পারে এখানে তোমার সাইক্লোহেক্সেন হতে পারে। আর বিষম চাক্রিকের এখানে যে এক্সাম্পলটা দেখছো প্রোপিলিন অক্সাইড, কিন্তু তোমাদের বইয়ে আরেকটা এক্সাম্পল সবথেকে বড় করে দেওয়া আছে, এইটা। এটা কি, এটা হচ্ছে ইথিলিন অক্সাইড। তার মানে CH2 বন্ড CH2, এইখান থেকে অক্সিজেন, এখান থেকে অক্সিজেন, এটাই হচ্ছে আমার ইথিলিন অক্সাইড। এটা বইয়ে আছে ইথিলিন অক্সাইড। বা এটা কি, এটা হচ্ছে হেটারোসাইক্লিক। বিষম চাক্রিক মানে কি, হেটারোসাইক্লিক ইথিলিন অক্সাইড। আচ্ছা, এবার আসো আমরা অ্যারোমেটিকটা দেখতেছিলাম, এই অ্যারোমেটিক নিয়ে যদি আরেকটু জানি আমরা, এই হোমো অ্যারোমেটিকের একটা এক্সাম্পল যদি পড়ো, সেটা হচ্ছে আমাদের বেনজিন। এখানে কার্বন হাইড্রোজেন ব্যতীত অন্য কেউ নাই, এটা হচ্ছে আমার হেটারো অ্যারোমেটিক, C6H6। ও হেটারো বলতেছি, হোমো অ্যারোমেটিক এটা। আর হেটারোর মধ্যে তোমাকে মাস্ট জানতে হবে এইগুলার গাঠনিক সংকেত সহ। কি কি, এগুলা তোমার গাঠনিক সংকেত সহ তো আসে, থায়োফিন, আর কি আসে এইগুলাতে, বলবে থায়োফিনে কি থাকে, থায়োফিনে আমার সালফার থাকে। দেখো থায়োল মূলক মানেই কিন্তু সালফারকে নির্দেশ করে, থায়োল মূলক মানেই হচ্ছে সালফার। তাহলে থায়োফিনে কি থাকবে, থায়োফিনে সালফার থাকবে। তারপরে থাকে তোমার হচ্ছে পাইরোল, তারপরে থাকে পিরিডিন, আর হচ্ছে পাইরিমিডিন, বা পিরিমিডিনও বলা যায়, পাইরিমিডিন। এখন এই পাইরোল, পিরিডিন, পাইরিমিডিন, এই তিনটাতেই নাইট্রোজেন থাকে, এই তিনটাতেই নাইট্রোজেন থাকে। এখন পার্থক্য আছে সামান্য, এইখানে যে নাইট্রোজেনটা থাকে, এই নাইট্রোজেনের সাথে একটা বন্ড থাকে, পাইরোলে হাইড্রোজেন থাকে। পিরিডিন, এটা প্রায় ষড়ভুজ কাঠামোর মতো, কিন্তু অরিজিনাল ষড়ভুজ না, মানে ছয়টা বাহু থাকবে, এভাবে মনে রাখো। এটার এটার আমরা ছয়টা বাহু পাই, দুইটা, তিনটা, চারটা, এখানে নাইট্রোজেন থাকে। তোমার এইখানের দ্বিবন্ধন, এই জায়গায় দ্বিবন্ধন, আর এখানে দ্বিবন্ধন, এইটাই হচ্ছে পিরিডিন। পাইরিমিডিনে দুইটা নাইট্রোজেন থাকে, এইটাই হচ্ছে তোমার পাইরিমিডিন। এই চারটা সংকেত একটু মুখস্থ করে ফেলতে হবে, পরীক্ষায় এইটা এভাবে আসবে। তো এই হচ্ছে তোমার শ্রেণী বিভাগগুলা সংক্ষেপে বললাম। এবার কি কি এমসিকিউ এখানে থাকতে পারে, তোমার বলবে যে এখানে কোনটা সুষম চাক্রিক যৌগ, বোর্ড কোশ্চেন, কোনটা সুষম চাক্রিক যৌগ। আচ্ছা, এখানে দেখো সুষম চাক্রিক যৌগ বলতে গেলে তোমার কিন্তু দুইটা আসে, একটা আছে এই অ্যালিফেটিকের মধ্যে আসে, আবার কিন্তু অ্যারোমেটিকের মধ্যে আসে, এই কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক, এগুলো তো সুষম চাক্রিক।
এগুলোও সুষম চাক্রিক। এখন একটা জিনিস নিয়ে কনফিউশন তৈরি হয়, সেটা নিয়ে যদি আমি একটু বলি। ন্যাপথালিনের তো নাম শুনছো, ন্যাপথালিনের গাঠনিক সংকেতটা দেখতে কেমন? এইটাই হচ্ছে আমার ন্যাপথালিন। এইখানে যদি দেওয়া হয় তাহলে এখানে দিতে হবে, এখানে দিতে হবে। এইটাই হচ্ছে আমার ন্যাপথালিন। এই যে ন্যাপথালিনটা, এটা কি, এটা তো বুঝতেই পারতেছি যে এখানে কোনো কার্বন হাইড্রোজেন ব্যতীত অন্য কেউ নাই, তার মানে এটা হচ্ছে আমার সুষম চাক্রিক। এটা হচ্ছে আমার সুষম চাক্রিক। তো এখন এটা অ্যারোমেটিক নাকি অ্যালিফেটিক, মানে সুষম চাক্রিক বা হোমো হোমো অ্যারোমেটিক নাকি হোমো অ্যালিফেটিক? এটা অবশ্যই হোমো অ্যারোমেটিক, কারণ এখানে দেখো পাই বন্ড আছে। যদিও এটা হাকেল তত্ত্ব দিয়ে আমরা বুঝবো, তারপরে এটা ওইখানে প্রমাণ করবো যে ন্যাপথালিনটা হচ্ছে হোমো অ্যারোমেটিক। কিন্তু তোমার এখানে বলবে যে নিচের কোনটি সুষম চাক্রিক, তা তোমার অপশনে ন্যাপথালিনটা যদি থাকে আর কি কি দিবে? পিরিডিন দিবে, পাইরিমিডিন দিবে, থায়োফিন, ফিউরান, এগুলা দিবে। আচ্ছা, ফিউরানের সংখ্যা তো এখানে দেখানো হয়নি, ফিউরানটাও দেখতে হবে। ফিউরানে কি থাকে? ফিউরানে অক্সিজেন থাকে, ও উচ্চারণ হয় দেখো, ফিউরানে ফিউরানে ও উচ্চারণ হয়। আচ্ছা, তাহলে বিষমচাক্রিক যৌগে আমরা সামারি যদি বলি, বিষমচাক্রিক যৌগে কি কি থাকতেছে? সালফার, নাইট্রোজেন, অক্সিজেন, এই তিনটা জিনিস থাকে। সন থাকে। বিষমচাক্রিকে বা হেটেরো অ্যারোমেটিকে কি থাকে? সন থাকে, সালফার থাকে, অক্সিজেন থাকে এবং নাইট্রোজেন থাকে। সালফার থাকে থায়োফিনে, অক্সিজেন থাকে ফিউরানে, নাইট্রোজেন থাকে পিরিডিন, পাইরোল, পাইরিমিডিনে। আচ্ছা, ইথিলিন যে অক্সাইডটা, এটা তাহলে আমাদের কোন ধরনের যৌগ? এরকম কোশ্চেন আসবে। ইথিলিন অক্সাইড আমাদের অ্যালিফেটিক যৌগ। যা যা বলতেছি এর বাইরে কোনো কোশ্চেন বোর্ডে আসবে না যদি এই টপিক থেকে কোশ্চেন আসে। সাইক্লোহেক্সেন কোন ধরনের যৌগ? সাইক্লোহেক্সেন সুষম চাক্রিক অ্যালিফেটিক যৌগ। সাইক্লোহেক্সেন সুষম চাক্রিক অ্যালিফেটিক যৌগ, এগুলা। ফিউরান কোন ধরনের যৌগ? হেটারোসাইক্লিক যৌগ এবং অ্যারোমেটিক। হেটারোসাইক্লিক এবং অ্যারোমেটিক যৌগ, এইগুলা। আচ্ছা, আমরা শ্রেণীবিভাগটা মোটামুটি এখানে ক্লোজ করছি। আমরা গতদিন সংকরায়ন নিয়ে অল্প কিছু কথা বলছিলাম। রিটেন তোমার এই অধ্যায় থেকেও আসতে পারে সংকরায়ন দিয়ে, অথবা তোমার পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টার থেকেও জৈব রসায়নের সংকরণ আসতে পারে। সেখানে আমরা পড়ছিলাম, এখানে আমরা একটু অল্প করে দেখব জৈব রসায়নের এই জৈব যৌগের সংকরায়ন, বন্ধন কোণ, বন্ধন দৈর্ঘ্য। এটা কিন্তু ইম্পর্টেন্ট এইচএসসি রিটেনের জন্য, এইচএসসি রিটেনের জন্য। আচ্ছা, তা মেইনলি আমরা পড়ছিলাম কি, খুব বেশি রিপিট করার তো এখানে প্রয়োজন আছে বলে মনে হয় না। প্রথমত, হাইব্রিডাইজেশন বা সংকরায়ন আমরা জানি সমযোজী বন্ধনে তৈরি হয়, মানে অধাতু অধাতু এর মধ্যে তৈরি হয়ে থাকে। এখন এই জৈব যৌগের জন্য আমাদের মেইনলি দরকার হচ্ছে সিগমা বন্ড অ্যান্ড পাই বন্ড। জটিল একটা যৌগ দিয়ে বলে যে এইখানে কয়টা সিগমা বন্ধন আছে, কয়টা পাই বন্ধন আছে। এখন সিগমা বন্ধন কি তো জানোই, যদি কার্বন কার্বন একটা বন্ড থাকে সেখানে আমরা জানি 1 সিগমা, কার্বন কার্বন যদি দ্বিবন্ধন থাকে সেখানে আমরা জানি 2 সিগমা। আর 2 সিগমা বলতেছি, একটা সিগমা দুই একটা পাই, এখানে একটা সিগমা থাকে আর একটা পাই থাকে। আর কার্বন কার্বন ত্রিবন্ধনে কি থাকে? কার্বন কার্বন ত্রিবন্ধনে আমার 1 সিগমা অ্যান্ড 2 পাই থাকে, 1 সিগমা অ্যান্ড 2 পাই থাকে, এগুলো আমরা জানি। তার মানে এই মাঝখানেরটা সিগমা, উপরের দুইটা হচ্ছে পাই। মাঝখানেরটা সিগমা, উপরে দুইটা পাই। এখন এই যে সিগমা বন্ড এবং এই যে পাই বন্ড, সিগমা বন্ড মানে কি আমরা পড়ছিলাম যে সামনাসামনি বা মুখোমুখি যেটা হবে, আর পায়ের প থেকে এটা আমরা পাশাপাশি বলছি। সিগমার পা আর পায়ের পার্থক্য কি ছিল? পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের ডিটেলস বলছিলাম, অল্প করে একটু বলি। মেইন পার্থক্য হচ্ছে সিগমা বন্ধন মুখোমুখি অধিক্রম হয়, পাই বন্ধন পাশাপাশি অধিক্রমণ হয়।
সিগমা বন্ধন যেহেতু একটা একক বন্ধন দ্বারা গঠিত হতে পারে, সেজন্য এটা শুধুমাত্র সিগমা বন্ধন হলে এটা অক্ষ বরাবর ঘুরতে পারে, কিন্তু পাই বন্ধন অক্ষ বরাবর ঘুরতে পারে না। পাই বন্ধন অক্ষ বরাবর ঘুরতে পারে না। আর সিগমা বন্ধন আগে গঠিত হতে হবে, তারপরে পাই বন্ধন গঠিত হতে হবে। সিগমা বন্ধনটা হচ্ছে শক্তিশালী পাই বন্ধনের তুলনায়, পাই বন্ধন হচ্ছে মূলত দুর্বল। আর এই সিগমা বন্ধনগুলো মূলত আমরা এই জৈব রসায়নে দেখব, প্রতিস্থাপন বিক্রিয়া, তারপর অপসারণ বিক্রিয়া, সমানুপারণ বিক্রিয়া সব এরাই দিয়ে থাকবে। আর পাই বন্ধন এরা মূলত সংযোজন বিক্রিয়ায় বেশি দিয়ে থাকে। আর সিগমা বন্ধন তৈরি হয় না মূলত ওই যে শঙ্কর অরবিটাল আর বিশুদ্ধ যে অরবিটাল ছিল সেই ক্ষেত্রে তৈরি হয় না। আর এস অরবিটাল ও মানে সব উল্টা বলছি, এই এস অরবিটাল আর শঙ্কর অরবিটালে পাই বন্ধন তৈরি হয় না, আর সব জায়গায় সিগমা বন্ধন তৈরি হয়। এটাই মূলত আমাদের সিগমা এন্ড পাই এর পার্থক্য ছিল। আচ্ছা, তাহলে সিগমা এর পাই এর পার্থক্য আমরা মোটামুটি দেখছি, এই বললাম। এগুলো একটু আগের যে ওই পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন থেকে রিপিট দেখতে পারো, অথবা এখানে যা বললাম এগুলা একটু ভিডিওটা পজ করে এগুলা নোট করতে পারো বা দেখতে পারো এগুলা। আচ্ছা, এখন এই সংকরণ থেকে কোন কি কি প্রশ্ন আসে আমরা গতদিনও বলছিলাম। এই যেখানে আমরা একটা সিগমা দেখছি, আমাদের চারটা যদি সিগমা আসে সেখানে সংকরণ অবস্থা কি পাই আমরা? sp3 পাই। যেখানে sp3 সংকরণ সেখানে বন্ধন কোণ হচ্ছে 109.5 ডিগ্রি। এইখানে আমরা আকৃতি কি পাই? আকৃতি পাই হচ্ছে চতুস্তলকীয়, তাই না? আকৃতি পাই হচ্ছে চতুস্তলকীয়। এবং এইখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে জিনিসটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, কার্বন কার্বন একক বন্ধন দূরত্ব কত? 0.154 ন্যানোমিটার। তাহলে এটা তুমি কোথায় পাবা? চারটা সিগমা কোথায় পাবা? বা এই 109.5 ডিগ্রি কাদের হয়? অ্যালকেনে হয়। তারপরে আমরা অ্যালকিনের কথা যদি চিন্তা করি, সেখানে আমাদের তিনটা সিগমা থাকে। দ্বিবন্ধন, দ্বিবন্ধন মানে তিনটা সিগমা থাকবে সেখানে। টোটাল সিগমা হচ্ছে তিনটা, দ্বিবন্ধনের মধ্যে একটা, আর আশেপাশে তিনটা, আশেপাশে দুইটা মিলে তিনটা। তিনটা সিগমা থাকলে সেখানে সংকরণ অবস্থা আমরা জানি sp2 120। আর 120 ডিগ্রি হলে এটা কিন্তু এইটাই দিতে হবে, সমতলীয় ত্রিভুজাকার বা ত্রিকোণাকার, অন্য কিছু দেওয়া যাবে না, এইটা মনে রাখতে হবে। আর কার্বন কার্বন দ্বিবন্ধন দূরত্ব কত? 0.134 ন্যানোমিটার। বাকি থাকতেছে হচ্ছে অ্যালকাইন। তো অ্যালকাইনে আমরা জানি টোটাল দুইটা সিগমা থাকে। দুইটা সিগমা মানে আমার sp সংকরণ 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলে এটা আমরা পেয়ে থাকি সরল রৈখিক। আর আরেকটা জিনিস এইখানে একটু স্পেশালি মনে রাখতে হবে, বেনজিনের কার্বন কার্বন দ্বিবন্ধন দূরত্ব কিন্তু 134 না, এখানে 139 দিতে হবে। আর অ্যালকাইনে সরলরৈখিক এখানে তুমি পাবা, আর এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড 0.120 ন্যানোমিটার। এই মোটামুটি আমরা আকৃতি বন্ধন কোণ এখানে একটু বললাম। এখান থেকে আরো একটা জিনিস তোমার থাকবে যে কোন চরিত্র কত পার্সেন্ট। তা আমি sp3টা দিয়ে দেখাই। sp3 তে টোটাল কয়টা? টোটাল চারটা। যদি তোমাকে বলা হয় s চরিত্র কয়টা, s আছে কয়টা? s আছে একটা, ডিভাইডেড বাই টোটালটা ইন্টু 100%, কত আসে? 25%। এক একটাতে 25% আছে। তুমি যদি p চরিত্র বলো, p আছে তিনটা, ডিভাইডেড বাই 4 ইন্টু 100%, 75%। এরকম তোমার বের করতে বলতে পারে, তখন এইভাবে আমরা বের করে ফেলবো এইগুলা। এখন আসো যেটা আমাদের অ্যাডমিশন টেস্টে থাকে এবং এইচএসসি তে যেখান থেকে প্রশ্ন আসবে, যে একটা যৌগ দিয়ে বলে যে এটা সংকরণ নির্ণয় করো, সেটা সংকরণ নির্ণয় করো। আচ্ছা, সংকরণ নির্ণয়ের আগে আমরা একটু
সিগমা বন্ধন ও পাই বন্ধন কাউন্ট করা শিখি। সিগমা ও পাই বন্ড কাউন্ট। আচ্ছা, আমাদের যৌগ থাকে সাধারণত দুই ধরনের, একটা থাকে অ্যালিফেটিক আর একটা অ্যারোমেটিক। অ্যালিফেটিকে সিগমা বন্ড সমান কি করবা, টোটাল পরমাণু কাউন্ট করবা, টোটাল পরমাণু তুমি কাউন্ট করবা, সেইখান থেকে এক বাদ দিবা সিগমা বন্ডের ক্ষেত্রে। আর অ্যারোমেটিকের ক্ষেত্রে সিগমা বন্ধনে কি হবে, অ্যারোমেটিকের ক্ষেত্রে তুমি সিগমা বন্ড সমান কি করবা, টোটাল যে পরমাণু আছে সেইটা বলবা। আর পাই বন্ড তো তোমাকে কাউন্ট করতে হবে, গাঠনিক সংকেত দেখে পাই বন্ডটা তোমাকে কাউন্ট করে নিতে হবে। আমরা যদি এক্সাম্পলের কথা বলি, ধরো আমি এখানে বললাম CH3CN, এই যে যৌগটা, এইখানে সিগমা ও পাই বন্ড কয়টা? তাহলে এখানে তুমি এটা যেহেতু দেখতেছো অ্যালিফেটিক, কারণ চক্র নাই, C6H6 এই জাতীয় কিছু নাই, তার মানে এটা অ্যালিফেটিক। তো অ্যালিফেটিকের ক্ষেত্রে সিগমা বন্ধন কি হয়, টোটাল পরমাণু থেকে এক বাদ দিতে হয়। টোটাল পরমাণু এখানে দুইটা, 3 2 5 আর 1 6টা, 6 থেকে এক বাদ দাও, তাই এখানে সিগমা বন্ড হচ্ছে তোমার 5টা। পায়ের জন্য তোমাকে গাঠনিক সংকেত একটু কষ্ট করে আঁকতে হবে, প্রথমটুকু না আঁকলেও কার্বন আর নাইট্রোজেনের মধ্যে যে ট্রিপল বন্ড থাকে এটা তো জানোই। এই হচ্ছে এখানে কি কার্বন, এই কার্বন আর নাইট্রোজেনের মধ্যে এখানে ট্রিপল বন্ড থাকে। তাহলে এখানে যেহেতু ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ড মানে আমরা কি জানি, 1 সিগমা 2 পাই। তাহলে CH3CN এ পাই কয়টা, দুইটা পাই। CH3CN এ পাই হচ্ছে দুইটা। এবার টোটাল তুমি সিগমা কাউন্ট করো, এখানে একটা সিগমা আছে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই যে দেখো টোটাল সিগমা হচ্ছে আমার 5টা, টোটাল সিগমা 5টা। আচ্ছা, তারপরে আমি এখানে ধরো বললাম CH3 CH2 হোল 3 CH CH2 CH3, এইখানে টোটাল সিগমা কয়টা, এটা যদি তোমাকে কাউন্ট করতে বলে, তা তুমি কি এখন গাঠনিক সংকেত এঁকে বের করবা? সময় নাই, সম্ভব না অল্প সময়ে, এজন্য কি করবা, টোটালটা কাউন্ট করবা। এখানে তিনটা, তিন 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 6টা, এখানে আছে তিনটা, 3 থেকে 9, CH2 মিলে কয়টা, এই কার্বন একটা, হাইড্রোজেন দুইটা, তাহলে তিনটা। আর এখানে আছে তিনটা, তাহলে 3 থেকে 9টা, 9 3 12 আর 4 16, 16 আর 3 19টা। 19 থেকে এক বাদ দিলে আমরা এখানে সিগমা বন্ধন পাচ্ছি 18টা। এখানে তো কোনো পাই বন্ধন নাই, কারণ দ্বিবন্ধন ত্রিবন্ধন না থাকলে সেখানে পাই বন্ধন সম্ভব না। এটা অ্যালিফেটিকের ক্ষেত্রে গেল। এবার আসো অ্যারোমেটিকের ক্ষেত্রে যদি আমি বলি, ধরো আমি বললাম C6H6, এখানে সিগমা কয়টা, C6H6 এ সিগমা কয়টা? দেখো C6H6 এটা বেনজিন অ্যারোমেটিক কাঠামো, আর এখানে টোটাল হচ্ছে 12টা, এখানে সিগমাও হবে তোমার 12টা, টোটাল আছে 12টা, সিগমাও হবে 12টা। আচ্ছা, তারপরে আরো একটা জিনিস যদি তুমি এখানে দেখাও, আমি বললাম C6H5NH2, এইখানে তোমার সিগমা কয়টা? একই কথা, টোটাল কয়টা এখানে, 4 5 11 3 14টা, সিগমা কয়টা হয়, 14 বিয়োগ 1, 13টা সিগমা হয় এখানে। এইভাবে মূলত আমরা সিগমা এবং পাই কাউন্ট করে থাকি। আচ্ছা, তাহলে সিগমা পাই কাউন্ট মোটামুটি আমরা বুঝলাম। এবার আসে সংক্রিয় নির্ণয়। এখানে প্রত্যেকটা কার্বনের তোমার সংকরণ বের করতে বলবে, গাঠনিক সংখ্যা থাকতে পারলে খুবই ভালো, না পারলেও সমস্যা নাই। দেখো একটা কার্বনের টোটাল 4টা হাত থাকে, 3টা এখানে বন্ড গঠন করছে, তার মানে 3টাই সিগমা,
এ একটা চারটা সিগমা, তাহলে এই কার্বনের যেহেতু চারটা সিগমা, এই কার্বনের সংকরণ হচ্ছে sp3। গাঠনিক সংখ্যা থাকতে গেলে সময় লাগবে বলেই কিন্তু এখানে শর্টে করতেছি। এই কার্বনের চারপাশে দেখো এ একটা সিগমা আছে, আর এখানে ট্রিপল বন্ড মানে একটা সিগমা, তাই টোটাল দুইটা সিগমা। দুইটা সিগমা মানে সংকরণ অবস্থা কি sp। 3 নাম্বার কার্বনের কথা তুমি চিন্তা করো, 3 নাম্বার কার্বনের একই ঘটনা, এ একটা সিগমা আর এই ট্রিপল বন্ডে একটা সিগমা আছে, টোটাল দুইটা সিগমা। দুইটা সিগমা মানে sp সংকরণ। এই কার্বনের চারটা সিগমা, তার মানে এখানে sp2 সংকরণ। এইভাবে বের করতে হবে, এই কোশ্চেন থাকবে অবশ্যই, এই টাইপের কোশ্চেন তুমি পাবা। এরকমই কোশ্চেন পরীক্ষায় সব থেকে বেশি আসে। আচ্ছা, এবার সাস্টে একটা কোশ্চেন আসছিল যে কার্বনিল মূলকের সংকরণ অবস্থা কি। তো দেখো, তুমি যদি গাঠনিক সংকেত আঁকো, না আঁকলেও বোঝা যায় যদিও, এইটাই তো তোমার কার্বনিল মূলকের গাঠনিক সংকেত। দেখো তো এই কার্বনের টোটাল সিগমা কয়টা, একটা দুইটা, আর এর মধ্যে একটা তিনটা। তিনটা সিগমা মানে কি sp2 সংকরণ। sp2 সংকরণ মানে হচ্ছে 109.5 ডিগ্রি এর মতো। এই সি ট্রিপল বন্ড, সি বন্ড, সিএইচ ডাবল বন্ড, সিএইচ2। এইখানে কার্বন কার্বন, এই যে একক বন্ধন, এইখানে কোন কোন সংকরণ হয়েছে, এই জায়গাটা ধরো বললো একটা সিগমা দুইটা সিগমা sp। এই কার্বনেরও এখানে হাইড্রোজেনের সাথে একটা সিগমা, আর এ একটা সিগমা, আর দ্বিবন্ধের মধ্যে একটা সিগমা, তাই টোটাল তিনটা সিগমা। তাহলে এইখানে একক বন্ধনে সংকরণ অবস্থাটা কি হয়েছে, sp sp2 সংকরণ হয়েছে। sp sp2 সংকরণ ঘটছে এখানে। এইগুলা, তাহলে এখান থেকে কিন্তু এই টাইপেরই সংকরণ তোমার চলে আসে। আচ্ছা, এখন আমরা এইরকম যত জটিল যৌগ দিক না কেন, আশা করি সেখান থেকে সংকরণ তুমি বের করতে পারবা এই টেকনিকটা দিয়ে। শুধু তুমি সিগমাটা কাউন্ট করবা। এখান থেকে আরো কি ধরনের কোশ্চেন থাকতে পারে, তোমাকে বলা হয়েছে এরকম ধরো 2 মিথাইল 2 মিথাইল 2 বিউটানল 2 মিথাইল 2 বিউটানল অণুতে কতটি কার্বন কার্বন বন্ধন থাকে। 2 মিথাইল 2 বিউটাইল, কার্বন কয়টা ভাইয়া বলো। এখানে তাহলে 120 ডিগ্রি হবে। ভালো কথা বলছো, হয়তো এটাই দিয়ে দিতাম। তাহলে 2 মিথাইল 2 বিউটানল, এখানে টোটাল কার্বন কয়টা, আমার কার্বন হচ্ছে চারটা। তুমি আগে চারটা কার্বন দিয়ে নিবা, 3, এই চারটা কার্বন দিয়ে নিলাম। এখানে বলে দিছে 2 নম্বরে বিউটানল আছে, মানে অ্যালকোহল মূলক আছে, তাই এটা 2 নম্বর কার্বন ধরলে এখানে আমার অ্যালকোহল মূলক আছে। এবং 2 নম্বরে আবার মিথাইল মূলকও আছে। তাই কার্বনের বাকি হাতগুলো তুমি হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দাও। এখানে তুমি হাইড্রোজেন দাও, এখানে তুমি হাইড্রোজেন দাও। এবার এখানে বলছে কার্বন কার্বন বন্ধন কতটা, তা আমরা যদি একটু দেখি, এ একটা কার্বন কার্বন বন্ধন, এ একটা কার্বন কার্বন বন্ধন, এ একটা কার্বন কার্বন, এ একটা কার্বন কার্বন। টোটাল কার্বন কার্বন বন্ধন কয়টা এখানে, কার্বন কার্বন বন্ধন হচ্ছে চারটা। টোটাল কার্বন কার্বন বন্ধন এখানে চারটা। এই এখানে এই টাইপেরও কোশ্চেন আসে। আচ্ছা, এরপরে তোমার এরকম বলতে পারে গ্রাফাইটে কোন ধরনের সংকরণ হয়, এটা তো জানো। গ্রাফাইটে আমাদের sp2 সংকরণ হয়। আচ্ছা, তারপরে বেনজিনের কার্বনে কি সংকরণ হয়, বেনজিনের কার্বনে sp2 সংকরণ হয় কিভাবে। তুমি যদি বেনজিনের কাঠামো দেখো, এখানে আমাদের হাইড্রোজেন থাকে, এখানে একটা বন্ড থাকে না,
এখানে আমাদের একটা হাইড্রোজেন থাকে, এ একটা সিগমা, এ একটা সিগমা, একটা সিগমা, টোটাল তিনটা সিগমা। তিনটা সিগমা মানে কি এখানে sp2 সংকরণ, বেনজিনের কার্বনের সংকরণ অবস্থাটা হচ্ছে sp2। এরপরে তোমার বলতে পারে ইথাইনের সিগমা বন্ধন কয়টা। তা ইথাইন কি C2H2, তো সেখানে সিগমা বন্ধন কয়টা হয়, টোটাল 2 আর 2 4, তিনটা। ইথাইনের সিগমা বন্ধন তিনটা, কারণ ইথাইনটা অ্যাসিটিলিনে কোন কোন বন্ধন বিদ্যমান। অ্যাসিটিলিনে কয়টা সিগমা ও কয়টা পাই আছে। অ্যাসিটিলিনে কয়টা সিগমা, কয়টা পাই আছে। অ্যাসিটিলিনের আরেকটা নাম কি ইথাইন। ইথিলিন মানে কিন্তু ইথিন, আর অ্যাসিটিলিন মানে ইথাইন, এই দুইটা যেন গোলায় না। তাহলে ইথাইন মানে C≡C, তো এখানে আমরা বুঝতেই পারতেছি 1 সিগমা 2টা পাই, তাহলে ইথাইনে এইটা আছে। ইথাইনে আমাদের এই ধরনের সংকরণ অবস্থাটা বিদ্যমান। তারপরে যদি আমরা আরো কিছু প্র্যাকটিস দেখি, এখানে ধরো আমি এখানে বললাম হাইড্রোজেন বন্ড নাইট্রোজেন, ডাবল বন্ড কার্বন বন্ড হাইড্রোজেন, এখানে তুমি দাও কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন, ট্রিপল বন্ড CH। প্রত্যেকটা কার্বনে এখানে ধরো বলা হয়েছে সিগমা ও পাই কয়টা করে। তা এটা যেহেতু তোমার অ্যালিফেটিক, তুমি টোটালটা কাউন্ট করবা, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, তাহলে সিগমা বন্ধন কি হবে, 11 থেকে 1 বাদ, 2 3 4 5 6 7 8 9 10 11। একটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তা এখানে তোমার সিগমা আসতেছে কয়টা, সিগমা বন্ধন কিন্তু আসতেছে 10টা। পাই কয়টা আছে, এখানে একটা পাই আছে, এখানে 2টা পাই আছে, টোটাল পাই হচ্ছে তোমার 3টা। টোটাল পাই 3টা। এই সংক্রান্ত থেকে একটা কোশ্চেন থাকবেই। আচ্ছা, তারপরে তোমার কোশ্চেন আসবে এরকম, ফর্মালডিহাইডের কার্বন পরমাণুতে সংকরণ কি হবে। ফর্মালডিহাইডের কার্বন পরমাণুতে সংকরণ কি হবে, তা ফর্মালডিহাইডের সংকেত কি, HCHO। এটা তুমি যদি গাঠনিক সংকেত না আঁকো তাহলে বোঝা কিন্তু একটু হলেও কঠিন। এটা গাঠনিক সংকেত। তো দেখো এখানে একটা সিগমা 2টা সিগমা, আর এখানে একটা 3টা সিগমা, তার মানে sp2 সংকরণ। এখানে এখানে আমরা sp2 সংকরণ পেলাম। তাহলে এই ধরনের প্র্যাকটিস গুলাই কিন্তু আমাদের চলে আসে। আচ্ছা, এরপরে আমাদের বইয়ের টপিক আছে হচ্ছে সমগোত্রীয় শ্রেণী নিয়ে। সমগোত্রীয় শ্রেণীটা নিয়ে আমি নেক্সট দিন বলবো, কারণ এইখানে সমগোত্রীয় শ্রেণী নিয়ে ডিটেলস তোমার বইয়ে কিচ্ছু নাই। আমি এবার একটু বই থেকে আসি। বই অল্প কয়টা আছে, অল্প কয়টা এনাফ না। এইখানে কতগুলো কথা তোমাকে জানতে হবে, যে এটা তো জানোই, আমরা এর আগের চ্যাপ্টারও পড়ছি। আগের চ্যাপ্টার বলতে যে পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনে পড়ছি। সমযোজী বন্ধনের ইলেকট্রনীয় মতবাদটা কে দিছে,
ওইটুকু পড়তে হবে। মিথেনে কয়টা সমযোজী থাকে, ইথেনে কয়টা সমযোজী থাকে, মানে কয়টা সিঙ্গল বন্ধন থাকে সেইটা। মিথেনে তোমার 5টা, 5 থেকে এক বাদ দিলে দেখো 4টা সিঙ্গল বন্ধন আসতেছে। ইথেনে টোটাল 8টা, 8 থেকে একটা বাদ দিলে টোটাল 7টা আসতেছে। ইথিলিন মানে ইথিন, আর অ্যাসিটিলিন মানে কি, ইথাইল। মিথাইল অ্যালকোহল এইটা একটু জানবা। মিথাইল অ্যালকোহলের সিগমা বন্ধন কয়টা, CH3OH কয়টা থাকে, টোটাল 6টা, 6টা থেকে একটা বাদ দিলে 5টা আসে। হাইব্রিডাইজেশন কাকে বলে সেই সংজ্ঞাটা এখানে দিছে। শর্ত কি কি, অর্ধপূর্ণ হতে হবে, শক্তি সেম হতে হবে, একটা অক্ষ বরাবর ঘুরতে হবে, এবং স্পিনটা বিপরীতমুখী হতে হবে। অরবিটালগুলো যদি অবশ্যই অর্ধপূর্ণ না হয় তাহলে সাইডে যেগুলো আছে সেগুলো যেতে পারবে না, ওখানে বসে বসে থাকতে পারবে না। আর অরবিটালগুলোর শক্তি প্রায় সেম হতে হবে, প্রায় কাছাকাছি হতে হবে। আর অরবিটাল সঠিক অক্ষ বরাবর অধিক্রমণ করতে হবে, আর স্পিনটা বিপরীত হতে হবে। তো এখানে আমরা সেই সিগমা পাই বন্ধন তো ডিটেলস পড়লাম। সিগমা বন্ধন কাকে বলে এটা আমরা পড়ছি যে দুই ইলেকট্রন যখন নিজের অক্ষ বরাবর মুখোমুখি অবস্থান করে সেটাকে আমরা সিগমা বন্ধন বলি। এখান থেকে শুধু জানবা হচ্ছে এক্সাম্পল গুলা। সিগমা বন্ধন কোথায় কোথায় হয়, দুইটা এস এর মধ্যে হতে পারে, অবশ্যই এস এ থাকতে হবে। মিনিমাম এস থাকলে সেখানে তোমার সিগমা হবে, কিন্তু এস থাকলে সেখানে কখনো পাই তৈরি হবে না। একটা এস একটা পি হতে পারে, দুইটা পি হতে পারে। এরকম বলবে হাইড্রোজেন অণু কোন কোন অরবিটাল দিয়ে তৈরি হয়, তা হাইড্রোজেন মানে কি শুধুমাত্র এস না, হাইড্রোজেন তো 1s 1 ছাড়া তো কিছুই নাই। তার মানে দুইটা 1s অরবিটাল মিলে আবার হাইড্রোজেন পরমাণু তৈরি হয়। তারপরে তোমরা এরকম বলতে পারো এইচ এর কিভাবে তৈরি হয়েছে, হাইড্রোজেন কি এস অরবিটাল, আর ক্লোরিন কি থাকে, ক্লোরিনের শেষ ইলেকট্রনটা থাকে পিতে, তাই এটা হচ্ছে মূলত sp অধিক্রমণের জন্য হয়েছে। পাই বন্ধনের বৈশিষ্ট্য এখানে খুব বেশি বলার কিছু নাই, লম্বালম্বি থাকবে, পাশাপাশি থাকবে, পাই বন্ধন সৃষ্টি হবে, এগুলা চিত্রটা একটু দেখে নিলেই হবে। সিগমা পাইয়ের দেখো যে ডিফারেন্স গুলো বলছিলাম সেই ডিফারেন্স গুলো এখানে সব বলা আছে। এগুলো আবার একটু দেখে নিবা। কার্বনের sp3 সংকরণ, মিথেন অণু গঠন, এগুলো নিয়ে তো ডিটেলস পড়ছি, এখন এসব কিছু পড়ার তো প্রয়োজন আছে বলে মনে হয় না। কিভাবে সংকরণ তৈরি হয়, পর্যায়ক্রমিক ধর্ম রাসায়নিক বন্ধনে, এগুলো নিয়ে ডিটেলস বলছিলাম, এবং এগুলো থেকে সৃজনশীল আসার সম্ভাবনাও তেমন নাই, এত টপিক থাকতে জৈব রসায়নের সম্ভাবনা তেমন নাই। এই টপিকটা কিন্তু আমরা পড়ে ফেলছি। তুমি চাইলে কার্বন হাইড্রোজেনের বন্ধনটা পড়তে পারো, কিন্তু ওটা ইম্পর্টেন্ট না। কিন্তু কার্বন কার্বনের যে একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন দূরত্ব এবং বেনজিনের দ্বিবন্ধন দূরত্ব 0.139 এটা পড়তেই হবে, এবং আকৃতি পড়তে হবে।